শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। জিওগ্রাফি যে রেকর্ড ক্লাসটা পাঠিয়েছিলাম গঙ্গা, ওটা কি করেছিলে প্রত্যেকে? জিওগ্রাফি কালকে যে গঙ্গার একটা ক্লাস পাঠানো হয়েছিল, ওটা কি করেছিলে প্রত্যেকে? না, আমার পড়া হয়নি স্যার এখনো। আজকে তো ওটার পর থেকে হবে। আমি রাতে করবো, তো রাত অবধি তুলে নেব। তাহলে ও স্যার, আগে কোশ্চেন অ্যান্সারটা ধরে নিন না, কারণ আমি আমার একদম নেট কম আছে, আমি হয়তো লেফট হয়ে যেতে পারি। কেন আর ক্লাস মেয়ে আজকে নেট শেষ করে দিতে। ক্লাস মেয়ে শেষ? নেট শেষ করে দিয়েছে, কখন নিয়েছিল আমি দেখিনি দুপুরবেলা। হ্যাঁ, যতক্ষণ নেট থাকবে ততক্ষণ তো আমি অবশ্যই থাকছি, দেখি কতক্ষণ নেট থাকে। কি পড়া দেওয়া ছিল? ইকোনমিক্সটা ছিল, ক্লাস ইনফ্লেশন অবধি ছিল, অরিজিন ইকোনমিক্স। ক্লাস প্রত্যেকে ঠিকঠাক করছো তো? নাহলে কিন্তু গ্রুপ থেকে লেফট করে দেওয়া হবে। এটা যেন খুব সাবধান। প্রত্যেকে ঠিকঠাক ক্লাস করো। ইকোনমিক্স কি ছিল? ইকোনমিক্স আমি ইনফ্লেশন অবধি করেছি, আপনি ধরুন না যতটা হয় ধরুন। বলো তাহলে। কোশ্চেন মার্কসে বলো তো। ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু, এটা কে বলেছেন? জোকাব ভিনর। জেকব ভাইনা। তোমাদের প্রত্যেকের উপর কিন্তু সার্ভে চলছে। যাদের ক্লাস ক্লাস মানে ডিসকন্টিনিউ করছো, তাদেরকে কিন্তু লেফট করে দেওয়া হবে, সে অফলাইন হোক বা অনলাইন হোক। তো খুব সাবধান। আর আমি চাইবো যে কেউ লেফট যেন না হয়, তাহলে তার প্রবলেম হবে অনেক। জেকব ভাইনার বলেছিলেন ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু। অ্যালফ্রেড মার্শাল কত সালে তিনি ইকোনমিক্সের সংজ্ঞা দিয়েছিলেন? 1890। অ্যালফ্রেড মার্শালের বইয়ের নাম কি ছিল? প্রিন্সিপাল অফ ইকোনমি। প্রিন্সিপাল অফ ইকোনমি। ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে। তারপরে বলো, প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমির মালিক কে? ওটা ক্যাপিটালিস্ট ইকোনমিক্স এর কথা বলছেন স্যার? ওই দিকটা আমাদের একটু বাদ আছে তো, ওটা করার ফার্স্ট ক্লাসটা তো আমরা রেকর্ডিং পাইনি। যাদের হয়েছে তারা বলো যে প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমির মালিক কে? both government and market. মার্কেট গভর্নমেন্ট নাকি শুধু মার্কেট, কোনটা? মার্কেট। কোনটা জিজ্ঞেস করলেন স্যার? আমি জিজ্ঞাসা করলাম প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমির মালিক কে? মার্কেট। মার্কেট। প্রাইভেট both. ওটা মার্কেটই হবে। মার্কেট প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমি বা মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি বা লাইসেন্স পেয়ার, জিনিসটা কিন্তু একই। তার মালিক কিন্তু মার্কেট। ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট, অ্যাডাম স্মিথ বলেছিলেন। তারপরে বলো, অ্যাবসোলিউট ওনারশিপ কি? অ্যাবসোলিউট ওনারশিপ। গভর্নমেন্ট টোটালটা নেবে আর কি। হ্যাঁ, গভর্নমেন্ট টোটালটা। অ্যাবসোলিউট ওনারশিপ। বলো তো কমিউনিস্ট ইকোনমি কনসেপ্ট কোন দেশ থেকে পেয়েছি আমরা? গ্রিস থেকে। গ্রিস দেশ থেকে পেয়েছি। পিকিউএলআই, এই পিকিউএলআই ইন্ডেক্সের ফুল ফর্ম কি? ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। পিকিউএলআই ইন্ডেক্স কনসেপ্টটা কে দিয়েছিলেন, কত সালে দিয়েছিলেন? স্যার এমডি মরিস দিয়েছিলেন। আর বলবো স্যার? 1779 ডি মরি। 1700? এই সরি 1979, সরি স্যার। 1979, এমডি মরিস। 1917। এমডি মরিস। পিকিউএলআই ইন্ডেক্সের যে মাপকাঠি গুলো ছিল তিনটে, সেই তিনটে মাপকাঠি কি কি? লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট
ইয়ার অফ বার্থ, ফার্স্ট ইয়ার অফ বার্থ, চাইল্ড ডেথ, আর একটা হচ্ছে লিটারেসি অ্যাট দ্য এজ অফ 15। হুম। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কনসেপ্ট কে দিয়েছিলেন? অমর্ত্য সেন। অমর্ত্য সেন এবং মেঘনাদ দেশাই। বলতো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম ইমপ্লিমেন্ট কোন সংস্থা করেছিল? ইউএনডিপিআই। ইউএনডিপি। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বলতো আর ট্রিকল ডাউন হাইপোথিসিস কনসেপ্টটা কে দিয়েছিলেন? স্যার অ্যাডাম স্মিথ তো। অ্যাডাম স্মিথের উপর ভিত্তি করে করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছিলেন কে? কনসেপ্টটা কার? উইল উইল রবার্টস। রগার্টসের তো। তার কনসেপ্টটা ছিল। বলো সিএসও, সেন্ট্রাল সিএসও কবে তৈরি হয়? 1991 এর 2 মে। 51 2 মে। 51, হ্যাঁ। 1951। তারপরে বলো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। বলতো কোন সেক্টর থেকে সব থেকে জিডিপি বেশি দেয়? জিডিপি বেশি দেয় সেকেন্ডারি সেক্টর থেকে। না, স্যার টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর থেকে। সার্ভিস সেক্টর। হ্যাঁ, সার্ভিস টারশিয়ারি সেক্টর সেক্টর থেকে সব থেকে জিডিপি বেশি দেওয়া হয়। আর যদি বলা হয় কোন সেক্টরে লেবার সব থেকে বেশি? এগ্রিকালচার। প্রাইমারি। প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর। মাইনিং কোন সেক্টরের মধ্যে পড়ে? প্রাইমারি প্রাইমারিতে পড়ে। প্রাইমারি। ব্লু কলার ওয়ার্কার কোন সেক্টরকে বলা হয়? প্রাইমারি সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি। সেকেন্ডারি সেক্টর। থিঙ্ক ট্যাঙ্ক কোন সেক্টরকে বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক লাস্টে হচ্ছে কুইন, ওই কোয়াটারনারি। যেটা ব্যুরোক্রেসি যেটা কুয়েটার না, কুইনারি। কুইনারি নলেজ সেক্টর সেক্টর। কোন সেক্টরকে বলা হয়? নলেজ সেক্টর। কুইনারি সেক্টর ওটা হচ্ছে কোয়াটারনারি। সার্ভিস সেক্টর। সেক্টর কোয়াটারনারি। হুম। তারপরে বলো আর কি কি হয়েছিল তোমাদের? ন্যাশনাল ইনকামটা তো হয়েছে। 5 ইয়ার প্ল্যান কটা হয়েছে? স্যার 5 ইয়ার প্ল্যানটা বললাম না, আমাদের এক্সপেন্ডিচার মেথডটা আছে বলে মানে এত বেশি বাদ পড়ে যাচ্ছে ওই জন্য করিনি আর। বলতো তারপরে এত টেনে টেনে হচ্ছে ওই জন্য আর করিনি ওটা। বলতো নন্দা দেবীর হাইট কত? স্যার কেটে গেল, মানে আরেকবার একটু বলুন, রিপিট করুন। নন্দা দেবীর হাইট কত? স্যার 7120 খুব সম্ভবত, 20 মিটার। আর বদ্রীনাথ? বদ্রীনাথ হচ্ছে 7138। স্যার আমাদের হয়নি এটা, এগুলো হয়নি আমাদের। আচ্ছা, তোমাদের হয়নি। তোমাদের পেনিনসুলার প্ল্যাটো হয়েছিল। হ্যাঁ স্যার। বলো সাউথ দক্ষিণ হ্যাঁ স্যার, ওটা ভারতের হয়েছে। দক্ষিণ ভারতের সব থেকে হাইয়েস্ট পিক কোনটা? আনাইমুদি। আনাইমুদি। 2695। 2695। 2695। যমুনার লেন্থ কত? 1376। 1376 যমুনার লেন্থ। আর যদি বলে চম্বল? এগুলো চম্বল তো আমাদের 520। না 570। আমি না 1050। 1050 চম্বল। বলো তো গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ইন্ডিয়ার লার্জেস্ট ম্যান মেড লেক বা আর্টিফিশিয়াল লেক যেটাকে বলা হয় গোবিন্দ বল্লভ পান্ত সাগর, এটা কোন স্টেটে অবস্থিত? এবং সেটা ম্যাপে খুব ভালো মতো দেখা যায়, ইন্ডিয়ার ম্যাপ যদি দেখে থাকো। স্যার ইউপি। দুটো স্টেটকে টাচ করে। ওই তো মানে ইউপি আর এমপি, মানে ইউপি আর উত্তরপ্রদেশ আর এমপি। মধ্যপ্রদেশ। ইউপি আর এমপি দেখবে, ইউপি আর এমপি ছত্তিশগড়ের মাথার উপরে দেখবে ইউপি আর এমপি দুটোকে টাচ করে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটা একটা জলাধার বা রিজার্ভ হয়, যেটা কোন নদীর তীরে অবস্থিত এটা বলতে পারবে? গোবিন্দ বল্লভ পান্ত সাগর।
রিহান্দ কি আমাদের হয়নি এটা? সোন রিভারের মানে ট্রাইবিউটারি। হ্যাঁ, রিহান্দ 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 হ্যাঁ। রিহান্দ। রিহান্দি বললাম তো, আমি তো রিহান্দি বললাম এটা। বলো তো, কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? চম্বল। ওটা চম্বল তো। চম্বল, কোটা শহর। জওহর সাগর ড্যাম এটা কোন স্টেটে অবস্থিত? রাজস্থান। 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 আহ তারপরে বলো যে চম্বল কোন স্টেটে যমুনার সাথে জয়েন করে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কোন জায়গায়? ইটাওয়া ইটাও। এটা যদি বলা হয় কেন রিভারটা কোন স্টেট থেকে অরিজিনেট হয়? এমপি। এমপি। এমপি থেকে। এমপি কোন পাহাড় থেকে যদি বলা হয়? বিন্ধ্য পর্বত। কৈমুর পাহাড়। হ্যাঁ, হ্যাঁ। বিন্ধ্য পর্বত, অ্যাকচুয়ালি বিন্ধ্য পর্বত, কিন্তু বিন্ধ্য পর্বতের অপশনে থাকবে না, কৈমুর পাহাড় থাকবে। কৈমুর কৈমুর পাহাড় অ্যাকচুয়ালি বিন্ধ্য পর্বতেরই একটা নাম, লোকাল নেম। আমরা যখন বিন্ধ্য পর্বতমালা পড়েছিলাম সেখানে বলেছিলাম কৈমুর হিলস, ভান্ডের পাহাড় বলা হয় বিন্ধ্য পর্বতমালা। বলতো আমরা যে গোল্ড, সোনা প্রোডাকশন করি, সব থেকে বেশি প্রোডাকশন করি কোন স্টেট থেকে? কর্ণাটক থেকে। আর ডায়মন্ড যদি বলা হয়? মধ্যপ্রদেশ থেকে। এমপি। মধ্যপ্রদেশ। আর আরাবল্লীর হাইয়েস্ট পিক কি? গুরু শিখর। গুডউইল গুরু পিক। শিখর। গুরু শিখর 1722। আর গুডউইলের হাইট কত? 751 মিটার। 751 মিটার। আর যদি বলা হয় যে সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক? ধূপগড়। ধূপগড় হ্যাঁ। উচ্চতা কত? 1350। 1350। দামোদর, বলতো দামোদর অ্যাকচুয়ালি কোন নদীর সাথে জয়েন করে, বা কোন নদীর ট্রিবিউটারি দামোদর? তো গঙ্গা। আমরা যে দামোদরকে দেখি আমরা ওয়েস্ট বেঙ্গলে। ভাগীরথী, ভাগীরথীর। না। বলো। দামোদর। হুগলি হতে পারে তো। হুগলি, হুগলি। এবং এই হুগলি নদীর সাথে যে জয়েন করে দামোদর, কোন ডিস্ট্রিক্টে জয়েন করে? এই কনসেপচুয়াল এগুলো পড়তে হবে ভালো করে। আমাদের যে দামোদর হুগলি ট্রিবিউটারি, সেটা কোন ডিস্ট্রিক্টে? সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের গড়চুমুক বলে একটা জায়গা আছে। সেই গড়চুমুক জায়গায় এখানে কিন্তু মানে আমাদের হুগলির সাথে জয়েন করে দামোদর। বলতো এমন একটা গঙ্গার ট্রিবিউটারি বা উপনদী, সেটা হিমালয়া থেকে তো মানে ডান তীরের এমন একটা উপনদীর নাম করো গঙ্গা, সেটা হিমালয়া থেকে উৎপত্তি লাভ করে। যমুনা। যমুনাই হবে। যমুনা। আর যদি বলা হয় যে বাম তীরের এমন একটা উপনদীর নাম করো যেটা হিমালয়া থেকে উৎপত্তি লাভ করেনি, তাহলে সোন। সোন কোথায়? সোন তো ডান তীরের উপনদী। ডান তীরের শোন। আমি বললাম বাম তীরের এমন একটা উপনদীর নাম করো যেটা হিমালয়া থেকে উৎপত্তি লাভ করেনি। বুড়ি গন্ডক। না। গোমতী, যেটা উত্তরপ্রদেশের একটা লেক রয়েছে, যেটাকে বলা হয় ফুলহার লেক বা গোমাতাল, ওখান থেকে অরিজিনেট হয় এবং সেটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করে না। এখান স্যার থেকে আরেকবার বলুন। আমাদের যে গোমতী বলে যে ট্রিবিউটারি রয়েছে বাম তীরের গঙ্গার, যেটা আমাদের উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট রয়েছে, পিলভিট বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে। সেই পিলভিট ডিস্ট্রিক্টের একটা লেক ওখানটা অবস্থিত, ফুলহার লেক বা গোমাতাল, ওখান থেকে অরিজিনেট হয়। এটা কোনো হিমালয়া পার্ট থেকে অরিজিনেট হয় না। তো এখান থেকে এই দুটো প্রশ্ন হয় যে ডান তীরের এমন একটা উপনদীর নাম করো যেটা হিমালয়া থেকে উৎপত্তি লাভ করে, সেটা যমুনা। আর বাম তীরের এমন একটা উপনদীর নাম করো যেটা হিমালয়া থেকে উৎপত্তি লাভ করে না, সেটা কিন্তু গোমতী। তো আমি কিন্তু তোমাদের যে রেকর্ডটা দিয়েছি সেটা কিন্তু ডান তীরের উপনদী ওখানটায় কিন্তু কমপ্লিট আছে। মানে আমি ওখানটায় পুরো গঙ্গা, তারপরে ডান তীরের উপনদী তিনটে আমাদের যমুনা,
তারপরে সোন, দামোদর, তিনটেই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো ওটা কিন্তু আমি লাইভে আর আলোচনা করব না, ওই সেম জিনিসই আমি এখানে বলবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, যদি কেউ ক্লাস করে থাকো তাহলে আমাকে বলতে পারো, আমি একটু বলে দেবো, নইলে আমি বাম তীরের উপনদী শুরু করব। স্যার আপনি এই রিভার সিস্টেমের কোশ্চেন গুলো ধরলেন ওই রেকর্ডটার মধ্যেই আছে? আমাদের সব তো এখনো শুরু সব হয়নি। সব রেকর্ডের মধ্যেই আছে, তোমাদের আমি এটা কালকেই বলে দিয়েছিলাম যে ওই ক্লাসটা করে নাও। আচ্ছা স্যার, ওইটা করিনি তো এই জন্যই দিতে পারলাম না আনসার গুলো। বলো তো স্যার যে হ্যাঁ বলো। স্যার কায়াল আর লাগুন কি একই জিনিস? কয়াল, লেগুন। হুম। বলো তো কয়াল লেগুন একই জিনিস নাকি? লেগুন কি? না স্যার। লেগুনটা যেটা উপহ্রদটা, আর মানে কয়াল? লেগুনটা হচ্ছে মানে যেটা একদম পুরোটাই ওয়াটার বডি। আগে এ কয়াল লেগুন বলো। সম্ভবত স্যার ওই সমুদ্রের কাছে যেগুলো নেই। কয়াল কি? ব্যাক একটা ওয়াটার। সমুদ্রের সাথে মেশে একটা মেশে না, এরকম কিছু ব্যাপার আছে মোস্ট প্রবাবলি। লেগুনে আমরা কি জল পাই? ওখানে স্যালাইন। স্যালাইন ওয়াটার। আর লেক কি? চারদিকে মানে স্থল দ্বারা পরিবেষ্টিত যে জলাশয় সেটাকে লেক বলে। লেক কি কোনো সমুদ্রের সাথে কানেক্ট থাকে? না, না, থাকে না। থাকে না। লেগুন? থাকে। লেগুন থাকে থাকে। থাকে। তো আমরা লেগুনে আমরা কি জল পাচ্ছি? ওই স্যালাইন সমুদ্রের ওয়াটার। জলটা স্যালাইন। স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার। আর কয়াল? ওটা ব্যাক ওয়াটার। সাধু জল ওটা। আচ্ছা, লেগুনে কি স্বাদু জল পায়? না না, না, সমুদ্রের নোনা জল। সমুদ্রের নিকটবর্তীটা তো হয়। কেন লেগুনে স্বাদু জল কেন পাবো না? স্যার নোনা জল তো মিশে যাচ্ছে। হ্যাঁ, নোনা জল মিশছে কিন্তু স্বাদু জল তো থাকছে। হ্যাঁ মানে কিন্তু পুরোপুরি তো মানে একদম স্বাদু জলটা পাচ্ছি না। পুরোপুরি পাচ্ছে না কিন্তু স্বাদু জল তো থাকছে। হ্যাঁ। তাহলে স্বাদু জল তো ওখানে থাকে। হুম। সে কয়াল কি আর করে থাকে সাদা জল? স্বাদু জল কেন নদী আসে না? ধরো আমি যদি এখানে বলি, ধরো এটা সমুদ্র, ধরো এটা সমুদ্র, এখানে ধরো একটা লেগুন রয়েছে, এরকম ভাবে একটা লেগুন কোনোভাবে কানেক্টেড, এটা ধরো একটা লেগুন। এবার এই লেগুনে সমুদ্রের জল তো ঢুকছে এই দিক দিয়ে, কিন্তু নদী কি আসে না এই দিক দিয়ে? নদী কি এরকম ভাবে আসা সম্ভব না? বলো, নদী কি লেগুনে আসা সম্ভব না? যখন সে আমাদের আসতে ল্যান্ড থেকে কি নদী আসে না, সমুদ্রে মিশে না? তো সমুদ্রে কি লেগুনের ওপর দিয়েও তো আসতে পারে, লেগুনের মধ্য দিয়েও তো সমুদ্রে আসতে পারে নদী। তাহলে সেখানে কি নদীর জল থাকে না লেগুনে? সে থাকতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই তো। আর কিন্তু থাকবেই না এরকম তো তুমি বলতে পারবে না। না, সেটা বলতে পারবো না অ্যাকচুয়ালি। লেগুন যেটা আমি জানি মানে বিভিন্ন রকম বার বা স্পিড যেগুলো হয়, মানে সমুদ্রের ধারে যে বালি আর এগুলো জমা হয় সেটা দ্বারা ঘিরে, মানে কিছুটা মানে ফাঁকা থাকে, মানে পুরোপুরি ঘেরা নয় সেই জায়গাটা, সমুদ্রের জলটা যে মানে মানে পরিবেষ্টিত হয়ে থাকে বা সমুদ্রের জলটা ঢুকে গিয়ে মানে কিন্তু ওটা পুরোপুরি বার দ্বারা মানে কমপ্লিট গার্ড হচ্ছে না, সেই সেকশনটাকে লেগুন বলা হয়। সেখানে নদীর জল লেগুনের থাকবেই। হ্যাঁ, লেগুনের যে জলটাকে বলা হয় ব্যাকিশ ওয়াটার। লেগুনের জলটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্যাকিশ ওয়াটার। ব্র্যাকিস মানে নোনা জল। হ্যাঁ, যেখানটায় আমাদের স্বাদু জলও কিন্তু পাবো, যে স্বাদু জল যে থাকবেই না লেগুনে এমনটা কিন্তু নয়, কিন্তু সেখানে সেটা ব্যাকিস নয় তো, ব্র্যাকিস হবে, হ্যাঁ BRACK। হ্যাঁ বিয়ারে, এখানে স্বাদু জলও থাকবে প্লাস নোনা জলও থাকবে লেগুনে। যেমন লেকে যেমন নোনা জল থাকবে না, অনলি স্বাদু জল আমরা পাই, কারণ এটা আমাদের সমুদ্রের সাথে কানেক্টেড কিন্তু নয়। কিন্তু লেগুনে যেখানে নদীর জলও কিন্তু আমরা পাই, আমাদের নদীর যেমন চিল্কা, এই যে চিল্কা, এই চিল্কা কি? লেগুন। লেগুন। বলা হয় মানে ভূগোলবিদরা এরকম বলেছিলেন যে চিল্কাতে প্রায় 60টিরও মতো এরকম নদী ছোট বড় এসে কিন্তু মিলিত হয় চিল্কাতে, 60টিরও বেশি নদী।
তার মানে আমরা এখানটায় নদীর জলও পাই, লেগুনে নদীর জলও পাই প্লাস সমুদ্রের জলও পাই, তার জন্য একে ব্র্যাকিশ ওয়াটার বলা হয়। আর কয়াল একটা লেগুনের একটা টাইপ, জাস্ট এক ধরনের, মানে কয়াল অ্যাকচুয়ালি লেগুনের এক ধরনের টাইপ একটা। লেকের কিন্তু, লেক কিন্তু আলাদা জিনিস, লেগুন কিন্তু আলাদা জিনিস। আর লেগুনের একটা টাইপ হচ্ছে কয়াল। তাহলে স্যার এটা স্পেশালিটিটা কি? স্পেশালিস্ট দেখো, আমাদের যখন এখানটায় যেমন লেগুন, ধরো কিছু কিছু লেগুন দেখবে বড় থাকে, কিছু কিছু লেগুন মানে এখানে, মানে কিছু কিছু যেমন ছোট ছোট যেমন লেগুন থাকে, অ্যাকচুয়ালি কিছু কিছু ছোট ছোট লেগুনও থাকবে। সব লেগুন তো আর বড় নয়, সব লেগুন তো বড় নয়। কিছু কিছু লেগুন দেখবে ছোট থাকে, ছোট ছোট যে লেগুন ওগুলো একটু কয়াল টাইপের হয়, কায়াল বলা হয়, KYAL, কায়াল বলা হয় ওগুলোকে, কায়াল। কয়াল একটা লেগুনের একটা টাইপ। যেমন আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ যেমন পড়ি, যেমন যদি বলা হয় র্যাভাইন, এই যে এইটা, এই যে র্যাভাইন, আর একটা কি পড়ি আমরা, ভ্যালি। র্যাভাইন কিন্তু ভ্যালির একটা টাইপ, কিন্তু এটা ছোট এটা বড়, এটা উপত্যকা এটা উপত্যকা, বা এটা ছোট এটা বড়, এটারই পার্থক্য কায়াল আর আমাদের লেগুনের মধ্যে। র্যাভাইনটা তো সয়েল ইরোশনের মাধ্যমে হয়, ভ্যালিতে তো বিভিন্ন রকম ভাবে রিভার ফ্লো বা গ্লেসিয়াল ফ্লো করে গ্লেসিয়াল ভ্যালি বা রিভার ভ্যালি হয়। কোনটা? র্যাভাইনটা এক্সটেন্সিভ সয়েল যখন ইরোশন হয় সেটা র্যাভাইনে কনভার্টেড হ্যাঁ, হয়। র্যাভাইন যেমন নদী তৈরি করে, যেমন চম্বল রিভার, এই যে চম্বল, এই র্যাভাইন তৈরি করে না, আর চম্বল। চম্বল রিভারের সাইডে ওটা সয়েলটা যখন মানে খুব বেশি ইরোশন হয়ে যায়, মানে ওটার স্টেজ, ওটা লাস্ট লেভেলে কি ওটা র্যাভাইনে কনভার্ট হচ্ছে। হুম, যেমন চম্বল নদীর তীরে চম্বল কি করে, যেহেতু তলা দিয়ে যেহেতু এখানে বৃষ্টিপাত সেরকম হয় না, তো চম্বল নদীটা কি অনেকটা তলা দিয়ে প্রবাহিত হয়, মাটির তলা দিয়ে অনেকটা। এবার যখন বর্ষাকাল আসে তখন কি জলটা পেয়ে যায়, এবং তখন সে চারিপাশের সাইড গুলোকে নিজের দিকে টেনে নেয়, মানে সে ভাঙন ঘটে একটু টাইপের, যে এরকম একটা উপত্যকা বা এরকম একটা ল্যান্ড কিন্তু তৈরি করে, এই যে ল্যান্ড এরকম, মানে নিচের দিকে টেনে নেয় এরকম ভাবে। তো এই যে একটা ল্যান্ড বা একটা উপত্যকা বা একটা উপত্যকা টাইপের তৈরি হলো, সেটা বলে র্যাভাইন। র্যাভাইন কিন্তু ছোট, কিন্তু আমরা যে ভ্যালি যেটা পড়ি সেটা কিন্তু বড়, মানে এরকম ধরো দুখানা থাকলো, এরকম ভাবে গ্রস্ত উপত্যকা হয়তো পড়েছো তোমরা ছোটবেলায়, গ্রস্ত উপত্যকা এরকম ভাবে, যে দুখানা উপরে দুটো পাহাড় থাকলো, নিচে একটা ভ্যালি টাইপের থাকলো, সেটা হচ্ছে ভ্যালি। ভ্যালি হচ্ছে একটু বড়, র্যাভাইন একটু ছোট। আর কয়েল টাইপের, কয়েল যেমন কিছু কিছু কয়েল যেমন প্যারালাল টাইপের হয়, একটু সমান্তরাল টাইপের হয়, এরকম কিছু কিছু মানে বৈশিষ্ট্য আমরা কয়েলের কিছু কিছু স্পেসিফিক পাই, কিন্তু কয়েল এক কয়েলটা তো ধরনের কেরালায়, লিকুইড। কেরালায় দেখা যায় তো, যেটা ডিপ। হুম, তোমাদের লিগুন পড়াইনি আমি, কে প্রশ্ন করেছিল? স্যার লেগুন পড়িয়েছেন অ্যাকচুয়ালি। আমি ওই আমার ভাইয়ের ক্লাস 10-এর বই আর কি ঘাটাঘাটি করছিলাম। তো ওখানে স্যার বিভিন্ন জায়গায় মানে কয়ালটাকে আলাদাভাবে, লাগুনটাকে মানে লেগুনটাকে আলাদাভাবে, হ্রদটাকে আলাদাভাবে এরকম করে দেখিয়েছে। তো আমি স্পেসিফিক কোনো সংজ্ঞা পাইনি আর কি, সেই কারণেই জিজ্ঞেস করলাম। হ্রদ লেগুন তো পুরোটাই আলাদা জিনিস, কিন্তু কায়ালটা লেগুনের একটা পার্ট। কিন্তু আবার আবার দেখবে বিভিন্ন বইয়ে আহ লেক এবং লেগুনকে এক করে দেখানো হয়, বিভিন্ন বইয়ে, বিভিন্ন বই আবার এটা ভুল রয়েছে। যেমন চিল্কাকে, চিল্কা অ্যাকচুয়ালি লেগুন, কিন্তু ওকে বলা হয় লেক। চিল্কা লেক লেখি দেখবে বইয়ে, ম্যাপেও লেখা থাকে চিল্কা লেক, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লেগুন। আচ্ছা, পুলিকটটাও তাই তো, ওই হ্যাঁ, লেক পুলি বলে যেটা, হ্যাঁ, 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 ওটাও তো লেগুন, হ্যাঁ। পুলিকটকেও দেখবে, আমি কিন্তু দেখবে যখন তোমাদের পড়াই ওটা, মনে হয় তোমাদের কোস্টাল প্লেন পড়ানোর সময় হয়তো বলেছিলাম এটা, অফলাইন ব্যাচকে। তো ওটা দেখবে আমি বলে দিয়েছিলাম ওখানে লেগুন, লেগুন এবং লেক, এটার পার্থক্যটা কিন্তু বলে দিয়েছিলাম। আর কয়েল একটু প্যারালাল টাইপের হয়, দেখবে একটু ওই গুগলে গিয়ে একটু ছবিটা দেখবে বুঝতে পারবে, মানে একটু পিকচারটা দেখবে বুঝতে পারবে। কয়েল অ্যাকচুয়ালি লেগুনের একটা পার্ট, এবং সেটা একটু প্যারালাল টাইপের হয়। আর কিছু? তারপরে বলো যে আহ কি জানো আর কি কি ছিল? আচ্ছা, বেতোয়া রিভারটা কোথায় থেকে অরিজিনেট হয়? মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশের কোথায় থেকে?
ভোপাল থেকে। এর লেন্থ কত? লেন্থ 500 590 বোধহয়, 590। 590। আর কেনের লেন্থ? 427। 427। বলো তো সব থেকে কতগুলো স্টেটের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়? 5টা। সব থেকে বেশি কোন স্টেটে প্রবাহিত হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আর বিহারের বর্ডার বরাবর কত কিলোমিটার প্রবাহিত হয়? 110 কিলোমিটার। 110 কিলোমিটার প্রবাহিত হয়। হুম। আর যদি বলা হয় যে আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা নাম নিয়ে কত কিলোমিটার প্রবাহিত হয়? 20 কিলোমিটার। শুনতে পেলাম না। 20। 20 কিলোমিটার। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সব থেকে বড় নদী যে গঙ্গার যে শাখা সেটা কোনটা মানে প্রবাহিত হুগলি। হয়? হুগলি। কত কিলোমিটার? 280। 280 কিলোমিটার। বলো তো দামোদর ঝাড়খণ্ডে কত কিলোমিটার প্রবাহিত হয়? দামোদর ঝাড়খণ্ডে কত কিলোমিটার প্রবাহিত হয়? 200 কত কিলোমিটার যেন খেয়াল আছে। 228 কিলোমিটার। বলো তো আমাদের ডিভিসি কবে তৈরি হয়? 48। 1948। 1948। বলো তো যে ডিভিসি যে প্রোগ্রামটা করা হয়, প্রজেক্টটা আনা হয়, সেটা আমেরিকার একটা নদীর ওপর ভিত্তি করে করা হয়, সেই নদীটার নাম কি? টেনেসি ভ্যালি কর্পোরেশন। টেনিসি ভ্যালি। তারপরে বলো যে তিলায়া ড্যাম কবে তৈরি হয়? তিলায়া 1953। তিলায়া ড্যাম। তারপরে বলো যে আমাদের গঙ্গা টোটাল লেন্থ কত? 2525। 2000 525। 2525। বলতো গঙ্গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি কোনটা? যমুনা। 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 আর যদি বলে সেকেন্ড ইম্পর্টেন্ট? সেকেন্ড কে হবে? সেটা লেফট হ্যান্ড সাইড একটা ট্রিবিউটারি, পড়তে গিয়ে আমরা দেখবো। তাহলে আমাদের রাইট হ্যান্ড ঘাগড়া, সাইড ট্রিবিউটারি, হ্যাঁ বলো। ওই ঘরঘরা যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাগরা বা ঘরঘরা। আমাদের রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারি আমি কিন্তু রেকর্ড দিয়ে দিয়েছি, ওটাই করবে, এক্সট্রা টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমাদের রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারি করে, যদি বুঝতে না পারো আমাকে পরের দিন বলবে। এবার আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, মানে বাম তীরের উপনদী। আমি বলেছিলাম যে আমাদের গঙ্গা কোথায় থেকে অরিজিনেট হয়? গঙ্গোত্রী। গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে অ্যাকচুয়ালি যে নদীটা উৎপত্তি হয় সেটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী। আর এই সাইডে শতপথ গ্লেসিয়ার থেকে আরেকটা নদী উৎপত্তি হয়, সেটার নাম কি? অলকানন্দা। 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 এবং এই দুটো নদী একটা জায়গায় মিলিত হলো। সেই মিলিত যে জায়গাটায় হলো সেই জায়গাটার নাম কি? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ। হ্যাঁ, দেবপ্রয়াগ। এবং এখান থেকে অ্যাকচুয়ালি দুটো নদী মিলিত রূপ হচ্ছে গঙ্গা। এবং গঙ্গা আমরা দেখব যখন উত্তরাখণ্ড ক্রস করলো, উত্তরপ্রদেশ ক্রস করলো, বিহার ক্রস করলো, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জকে ক্রস করলো, তারপরে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদা ডিস্ট্রিক্টে প্রবেশ করে। ওই মানিকচক, মথুরাপুর এরকম জায়গাগুলো দেখবে যদি ম্যাপটা যদি দেখো। তো সেখানে ক্রস করার পর, মালদাকে ক্রস করার পর, তারপরে নদীটা আমাদের মুর্শিদাবাদে গিয়ে ধুলিয়ান নামক জায়গায়, যেটা দুটো পার্টে কিন্তু ভেঙে যায়। যেটা মেন ব্রাঞ্চ সেটা কিন্তু পদ্মা নামে চলে গেল বাংলাদেশে। আর আরেকটা পার্ট যেটা আমাদের, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে, যেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে, কিছুটা ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়, তারপরে কিছুটা হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়ে আমাদের বে অফ বেঙ্গলে কিন্তু যায়। এই হচ্ছে আমাদের গঙ্গা টোটাল ডিরেকশন। গঙ্গার
এবং আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারি গুলো আমরা দেখেছিলাম যে আমাদের যমুনা এসে মিলিত হচ্ছে হিমালয় থেকে উৎপত্তি হয়ে এরকম জায়গায়। তারপরে আমরা সোন রিভারটা দেখলাম, তারপরে আমরা দামোদর রিভার দেখলাম এরকম জায়গায়। দামোদর দেখবে, ওটা আমি ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি ওটা। এবার আমরা লেফট হ্যান্ড সাইড যখন ট্রিবিউটারি পড়বো, লেফট হ্যান্ড মানে কোন দিকে, রাইট হ্যান্ড কোন দিকে বলো তো? এটা এ দিলাম আর এটা বি দিলাম। গঙ্গার রাইট হ্যান্ড কোনটা, লেফট হ্যান্ড কোনটা? এ হচ্ছে লেফট হ্যান্ড লেফট আর হ্যান্ড রাইট হ্যান্ড। তাহলে এ দিকটা হচ্ছে লেফট হ্যান্ড মানে গঙ্গার বাম দিক, আর বি হচ্ছে রাইট হ্যান্ড। তুমি এইদিকে মুখ করে দাঁড়াও, কারণ এইদিকে মুখ, গঙ্গা বঙ্গোপসাগরে যাচ্ছে। তার মানে বি সাইডটা হচ্ছে রাইট হ্যান্ড, এবং রাইট হ্যান্ডে দেখেছিলাম বিভিন্ন নদী এসে আমাদের মিলিত হচ্ছিল, গঙ্গার সাথে জয়েন করছিল। এবার আমরা দেখবো লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড মানে কি, এই সাইডে কি আছে আমাদের? হিমালয়া আছে, আমরা হিমালয়া পড়েছি আমরা। হিমালয়া, শিবালিক রেঞ্জ, সমস্ত কিছু, তিব্বত মালভূমি, সবকিছু এখানটায় আছে। তো হিমালয়া পার্ট থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড যে নদীগুলো এসে আমাদের গঙ্গার সাথে কিন্তু মিলিত হয়। তো এই লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি আমাদের ওয়েস্ট টু ইস্ট সিকোয়েন্সে কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকেও একটা প্রশ্ন কিন্তু হয়। ওয়েস্ট টু ইস্ট সিকোয়েন্সে কিন্তু আমরা পড়বো লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি গুলো, ওয়েস্ট থেকে ইস্ট সিকোয়েন্সে। তো ওয়েস্ট থেকে ইস্ট সিকোয়েন্সে যদি আমরা পড়ি, তাহলে প্রথম কোন নদীটা আমরা পাবো? ফার্স্ট ওয়েস্টে, রামগঙ্গা। তাহলে 1 নম্বর আমরা পড়বো কি, রামগঙ্গা। তাহলে লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি প্রথম যে রিভারটা পড়বো সেটা হচ্ছে রামগঙ্গা। রামগঙ্গা। এবার এই রামগঙ্গা যেটা কোথায় থেকে অরিজিনেট হয়? রামগঙ্গা, ধরো আমি এটা ধরলাম রামগঙ্গা উত্তরাখণ্ড থেকে অরিজিনেট হয়, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে। ধরো আমি একটু দেখাই, এবং সেটা আমাদের উত্তরাখণ্ড থেকে অরিজিনেট হয়ে আসছে। এটা ধরো আমি ধরে নিলাম রামগঙ্গা রিভার, এই হচ্ছে রামগঙ্গা রিভার। তাহলে রামগঙ্গা রিভার সম্পর্কে আমরা কি কি পড়বো ইনফরমেশন? এটা কোথায় থেকে উৎপত্তি হয়ে আসছে রামগঙ্গা রিভার? সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে। আমরা হিমালয়ে পড়তে গিয়ে পড়েছিলাম গাড়োয়াল হিলস। তাহলে প্রথম আমাকে মাথায় রাখতে হবে যে রামগঙ্গার উৎপত্তি কোথায় থেকে? উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে বা গাড়োয়াল পাহাড় থেকে উৎপত্তি লাভ করে রামগঙ্গা রিভারটা। এরপরে এই রামগঙ্গা রিভারটা যখন উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে অরিজিনেট হয়ে আসছে, তখন সেটা কি উত্তরাখণ্ডকে ক্রস করে আসছে, উত্তরাখণ্ড স্টেটকে ক্রস করে। উত্তরাখণ্ড স্টেটকে ক্রস করার পর এটা ইউপিতে প্রবেশ করে। ইউপিতে, এটা ধরো উত্তরাখণ্ড স্টেট, এই সবই তো এটা উত্তরাখণ্ড, সবই তো এটা উত্তরাখণ্ডের গল্প। এটা ধরো উত্তরাখণ্ড স্টেট, এটা হচ্ছে আমাদের ইউপি, উত্তরাখণ্ড। এবং উত্তরাখণ্ডের পর তারপরে এটা ধরো আমাদের কোন স্টেট পড়ে যাচ্ছে আমাদের? ধরে নিলাম উত্তরপ্রদেশ, এটা ধরে নিলাম আমি ইউপি, উত্তরপ্রদেশ। তো উত্তরাখণ্ড স্টেটকে রামগঙ্গা ক্রস করার পর সেটা উত্তরপ্রদেশে প্রবেশ করে, এবং উত্তরপ্রদেশের কতগুলো শহরের পাশ দিয়ে আমাদের এই রামগঙ্গা রিভারটা যায়। সেই শহরগুলো আমাকে একটু পড়ে রাখতে হবে, কারণ প্রশ্ন আসে যে এই শহরটা বা এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এরকম ভাবে আমাদের প্রশ্ন আসে। সেই উত্তরপ্রদেশের আমরা দেখবো রামনগর বলে একটা জায়গা রয়েছে, রামনগর। রামনগর, রামনগর বলে একটা জায়গা। তারপরে আমরা বারেলি বলে একটা জায়গা পাবো, বারেলি, রামনগর, বারেলি। তারপরে কনৌজ, কনৌজ। এই তিনটে জায়গা উত্তরপ্রদেশে কিন্তু আমাদের পড়তে হবে। এই তিনটে জায়গায় কিন্তু ইউপিতে অবস্থিত। তো এই তিনটে জায়গা আমাদের যখন রামগঙ্গা রিভারটা উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে অরিজিনেট হয়ে আসছে, তখন এটা যখন উত্তরপ্রদেশে প্রবেশ করছে, তখন এটা রামনগর, বারেলি এবং কনৌজ এই সমস্ত শহরের পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে আসছে। এবং দেখবো শেষ পর্যন্ত যে গঙ্গার কাছে এখানে যে জয়েন করলো, সেটা কোন শহরের কাছে জয়েন করলো? সেটাই হচ্ছে আমাদের কনৌজ নামক, কনৌজ। এই কনৌজ নামক স্থানে এসে কিন্তু আমাদের রামগঙ্গা এই রিভারটা গঙ্গার সাথে জয়েন করে। তাহলে প্রশ্ন হয় যে রামগঙ্গা রিভারটা
গঙ্গার সাথে যে জয়েন করলো সেটা কোন শহরের কাছে জয়েন করলো, সেটা কনৌজ নামক স্থানে গিয়ে জয়েন করলো, সেটা উত্তরপ্রদেশের একটা জায়গা। এতদূর হয়েছে লেখা? হ্যাঁ স্যার। এরপর নেক্সট যে জিনিসটা আমাকে জানতে হবে, উত্তরাখণ্ডে একটা ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাই উত্তরাখণ্ডের। বলতে হবে সেই ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছে আমাদের রামগঙ্গা রিভারটা। ন্যাশনাল পার্কটা বলতে পারবে? জিম করবেট। জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা আমাদের ইন্ডিয়ার সব থেকে প্রথম একটা ন্যাশনাল পার্ক ছিল, যেটা আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। এই জিম করবেট, এটা থেকেও প্রশ্ন আসে আমাদের, ডিরেক্টলি প্রশ্ন আসে। জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট উত্তরাখণ্ডের এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছে আমাদের রামগঙ্গা রিভারটা। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা 1936-এ তৈরি হয়, এবং সেটা আগের নাম কি ছিল, হেইলি ন্যাশনাল পার্ক। এর আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, যেটা 1936-এ তৈরি হয়, 1936 সালে হেইলি ন্যাশনাল পার্ক। এবং এটা এই হেইলি থেকে পরবর্তীকালে নাম চেঞ্জ করে জিম করবেট সাহেবের নামকে উৎসর্গ করে জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয়। সেই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছে আমাদের রামগঙ্গা রিভারটা, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। দেখো আমি এটা বর্ডার দিয়েও কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। প্রথম আমরা ওয়েস্ট থেকে ইস্ট ডিরেকশনে আমরা পড়ছি রিভারটা। ফার্স্ট আমরা পড়লাম লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, সেটা হচ্ছে রামগঙ্গা রিভার। আমি আরেকবার বলে দিচ্ছি, রামগঙ্গা রিভার যেটা উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস থেকে অরিজিনেট হয়ে আসছে, এবং তারপর এটা উত্তরপ্রদেশে প্রবেশ করছে, এবং উত্তরপ্রদেশে দেখলাম যে রামগঙ্গা, বারেলি এই সমস্ত শহরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের রামগঙ্গা রিভারটা। এবং ফাইনালি আমরা দেখলাম উত্তরপ্রদেশে কনৌজ নামক স্থানে আমাদের গঙ্গার সাথে জয়েন করলো রামগঙ্গা রিভারটা। এবং এই রামগঙ্গা রিভার যেটা উত্তরাখণ্ডের যে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেটার আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, যেটা ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল পার্ক, যেটা 1936-এ তৈরি হয়, এবং পরবর্তীকালে নাম চেঞ্জ করে জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু রাখা হয়। এবং এই রামগঙ্গা যে রিভার, এই রামগঙ্গা টোটাল লেন্থ যদি আমাকে জিজ্ঞাসা করে দৈর্ঘ্য, সেটা আমাকে খেয়াল রাখতে হবে 596 কিলোমিটার। রামগঙ্গা রিভারে টোটাল লেন্থ হচ্ছে 596 কিলোমিটার। তো এই পয়েন্টগুলো আমাকে খেয়াল রাখতে হবে রামগঙ্গা রিভার সম্পর্কে। রিভার সম্পর্কে প্রত্যেকেই খুব সতর্ক থাকবে, রিভার থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং সেটা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকম প্রশ্ন আসে। তোমাকে পুলিশের জন্য নিশ্চয়ই এই প্রশ্ন করবে না যে রামগঙ্গার লেন্থ কত। হয়তো তোমাকে পুলিশের এক্সামের ক্ষেত্রে তোমাকে এই প্রশ্ন করবে যে রামগঙ্গার উৎপত্তি কোথায় থেকে, বা জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। তো আমি পুরোটাই বলে দিলাম, তো এগুলো আমরা মাথায় রাখবো রামগঙ্গা রিভার সম্পর্কে। এবার চলে আসি রামগঙ্গা রিভারের পর নেক্সট রিভার পড়বো আমরা গোমতী, যেটাকে বলছিলাম আমরা। তাহলে আমি 2 নম্বর এখানটায় লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নম্বর রিভার পড়বো লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, গোমতী। এই গোমতী থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে, দেখো আমরা তো এখানে সবই হিমালয়া পার্ট পাবো, আমরা হিমালয়া যারা পড়েছো আমাদের ক্লাস হয়ে গেছে, এবং এখানে শিবালিক রেঞ্জ সবই হিমালয়ের একটা পার্ট, এবং সেখান থেকেই লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি গুলো সবই হিমালয়ের অংশ থেকে কিন্তু উৎপত্তি হয়ে আসছে। কিন্তু একমাত্র লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, সেটা হচ্ছে গোমতী, যেটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করে না। সেটা কোথায় থেকে উৎপত্তি লাভ করে? উত্তরপ্রদেশের ইউপির একটা ডিস্ট্রিক্ট রয়েছে যেটাকে বলে পিলভিট ডিস্ট্রিক্ট। উত্তরপ্রদেশের এই পিলভিট ডিস্ট্রিক্ট, এই পিলভিট ডিস্ট্রিক্ট, পিলভিট ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটা একটা লেক রয়েছে যেটাকে বলে ফুলহার লেক। ফুলহার লেক, বা যেটাকে গোমাত তাল বলা হয়, ফুলহার লেক বা গোমাত তাল। সেই ফুলহার লেক বা গোমাত তাল, এখান থেকে অরিজিনেট হচ্ছে গোমতী রিভারটা।
এবং গোমতী রিভারটা উত্তরপ্রদেশ থেকে অরিজিনেট হয়ে সেটা উত্তরপ্রদেশেই আমরা দেখবো যে গঙ্গার সাথে কিন্তু জয়েন করে। এবার একটু আমরা ছবিতে দেখে নিই। তাহলে আমাদের কি এই বর্ডারটা হচ্ছে উত্তরপ্রদেশের বর্ডার, যেটা লাল দিয়ে আমি বর্ডার দিয়েছি। তো ধরো আমরা ধরে নিলাম এখান থেকে গোমতী রিভারটা অরিজিনেট হয় গোমার তাল থেকে। তো এখান থেকে অরিজিনেট হয়ে সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশেই আমাদের গঙ্গার সাথে কিন্তু জয়েন করে, তো এই গোমতী রিভারটা। এবং এই গোমতী রিভারটা থেকে একটা প্রশ্ন হয়, মানে যেখানে মিলিত হলো, দেখো মিলিত স্থানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। গোমতী রিভারটা যে জায়গায় গঙ্গার সাথে জয়েন করলো সেই জায়গাটার নাম কি? কাইথি নামক একটা জায়গা পাই। সেই কাইথি নামক জায়গায় KAITHI কাইথি, KAITHI, এই কাইথি নামক জায়গায় গঙ্গার সাথে কিন্তু জয়েন করে আমাদের গোমতী নামক রিভারটা। এবং এই গোমতী নামক এই রিভারটা মানে এই নদীর তীরেই অবস্থিত উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ। উত্তরপ্রদেশের যে ক্যাপিটাল লখনৌ সেটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা কিন্তু এই গোমতী নদীর তীরে অবস্থিত। এটাও কিন্তু আমাদের প্রশ্ন হয়। তাহলে আমরা কি কি পড়লাম গোমতী সম্পর্কে। আর এটা এটা একটু লিখে দিই, বাংলাতেই দরকার হলে লিখে দিই, যে একমাত্র বাম তীরের একমাত্র উপনদী গঙ্গার বাম তীরের বাম তীরের গঙ্গার বাম তীরের একমাত্র উপনদী উপনদী যেটা যেটি হিমালয় থেকে উৎপত্তি হয় না, উৎপত্তি হয় না, তার আনসার হচ্ছে গোমতী। তাহলে এটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করে না। সেটা আমাদের দেখলাম উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট ফুলহার লেক, পিলভিট ডিস্ট্রিক্টের ফুলহার লেক বা গোমার তাল থেকে অরিজিনেট হয়ে উত্তরপ্রদেশেরই কাইথি নামক স্থানে এসে গঙ্গার সাথে জয়েন করে। এবং আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, সেই লখনৌ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয় আমাদের গোমতী রিভারটা। এবং গোমতী টোটাল লেন্থ 475 কিলোমিটার। টোটাল লেন্থ আমরা পড়ে রাখবো 475 কিলোমিটার, আসে না তাও আমরা একটু মাথায় রাখবো 475 কিলোমিটার। তাহলে লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি প্রথমে পড়লাম রামগঙ্গা রিভার, তারপরে পড়লাম গোমতী। এবার আমরা নেক্সট ট্রিবিউটারি পড়বো, সেটা হচ্ছে ঘাগরা, বা যেটাকে বাংলায় বলা হয় ঘরঘোড়া। তাহলে রামগঙ্গাটা আমি মুছে দিলাম, যেহেতু নদী, কারণ একটা ছবি একটা পেজে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা ক্লাস করছো না, অফলাইন বা অফলাইনে প্রবলেম হচ্ছে না হয়তো, কিন্তু অনলাইন যারা ক্লাস করছো না, যাদের কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো, দরকার হলে পার্সোনাল বলো, যে এই প্রবলেম গুলো হচ্ছে আমার, এগুলো কিভাবে ঠিক করা যায়। যত দেরি করবে তত দেরি হবে, সবকিছু তোমার হাতে, আমি তো পড়ে দিয়ে চলে যাব। এগুলোর একটা ওষুধ তৈরি হলে খুব ভালো হয়, যে ওষুধ খেয়ে নিলে একদম বিশাল পড়াশোনা শুরু করে দিবে। তাহলে ঘাগরা বা বাংলাতে যেটাকে বলা হয় ঘরঘোড়া, ঘরঘোড়া। তো আমরা যদি তোমাকে প্রশ্ন করে যে গঙ্গার সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ উপনদী কোনটা, তোমার আনসার হবে যমুনা, যেটা রাইট হ্যান্ড সাইড উপনদী ছিল, আমরা পড়েছি। আর যদি বলা হয় সেকেন্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারি গঙ্গার, সেকেন্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, ফার্স্ট তো যমুনা, আর যদি বলা হয় সেকেন্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কোনটা হবে? স্যার এখানে ইম্পর্টেন্ট কিসের ওপর বেস করে, মানে ওয়াটার সাপ্লাই করছে বেশি আস্তে ওই আস্তে কেন, আগে নদীটা পড়ি, নদীর বিশেষত্ব গুলো পড়ি, তার লেন্থ পড়ি, কত ওয়াটার সাপ্লাই দিচ্ছে সেগুলো পড়ি।
তার মানে ইম্পর্টেন্ট মানে হ্যাঁ অবশ্যই ওয়াটার সাপ্লাই দেবে, তার লেন্থ কত, সব থেকে বড় নদী, এগুলোর উপর ভিত্তি করে হয়। বেশিরভাগ যেটার উপর বেস করা হয় সেটা লেন্থের উপর। যেমন যমুনার লেন্থ 1376, এর লেন্থ যেমন 1080। বেশি ওয়াটার সাপ্লাইও কিন্তু দেয় বা ওয়াটার কন্ট্রিবিউট করে আমাদের গঙ্গাকে, ঘাগরা বা ঘরগড়া রিভার। তাহলে ফার্স্ট কি সেকেন্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যদি বলে গঙ্গা, তাহলে তোমাকে ঘাগরা বলতে হবে বা ঘরগড়া। এটা কোথায় থেকে অরিজিনেট হচ্ছে? অবশ্যই হিমালয়ের পাটের এখান থেকে কোথাও না কোথাও থেকে অরিজিনেট হবে। সেটা কোথায় থেকে? এটা অ্যাকচুয়ালি তৈরি হয় তিব্বত থেকে, মানে আমাদের যে তিবেত আমরা পাবো এখানটা, এবার তিবেত। দেখো এখানটা একটু ভালো করে ম্যাপটা মাথায় রাখবে যাতে গন্ডগোলটা না হয়। আমরা এখানে কি বললাম, যে একটু ম্যাপটাকে ইমাজিন করো, বা যদি তোমাদের সামনে যদি থাকে তো দেখবে এটা তো উত্তরপ্রদেশ। যদি এটা হয় তাহলে উত্তরপ্রদেশে এখানটায় একটা কান্ট্রি পাবো, এই জায়গাটায়। এটার নাম কি? এটা নেপাল। নেপাল। এটা হচ্ছে নেপাল। এটা হচ্ছে নেপাল। এবার এই নেপালের উপরে এখানে কি আমরা তিবেত রিজিয়নটা পাবো, তিবেত। সেই তিবেতের বা তিব্বতের একটা পিক রয়েছে, তিব্বতের, এটা হচ্ছে তিবেত রিজিয়ন। এই তিব্বত বা তিবেত, এই তিবেতের একটা এখানে পিক অবস্থিত, সেটাকে বলা হয় গুরলা মানধাতা পিক। কি বললাম? এখানে হচ্ছে গুরলা মানধাতা পিক, এখানে লিখে দিই, যেটা এটা ঘাগরা। গুরলা মানধাতা, নামটা একটু অদ্ভুত, মানধাতা, DHATA, মানধাতা পিক। এই গুরলা মানধাতা পিকে অবস্থিত একটা হিমবাহ বা গ্লেসিয়ার, যেটাকে বলে মাপচা চুঙ্গো গ্লেসিয়ার। মাপচা চুঙ্গো, এম এ পি, মাপচা, CHA, চুঙ্গো, CHUNGO। এই মাপচা চুঙ্গো হিমবাহ বা গ্লেসিয়ার, GLACIA, গ্লেসিয়ার। এই মাপচা চুঙ্গো গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়, কি বললাম, তিব্বতের গুরলা মানধাতা পিকের মাপচা চুঙ্গো গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়ে আসছে আমাদের ঘাগরা রিভারটা। এবং এই ঘাগরা রিভারটা যখন এখান থেকে অরিজিনেট হয়ে আসছে, এবার একটু আমরা ম্যাপে দেখে নিই। ধরো এখান থেকে যখন অরিজিনেট হয়ে আসছে, তখন রিভারটা ঠিক এরকম ভাবে প্রবাহিত হয়, এরকম ভাবে তিবেত থেকে আসলো, তারপরে আমাদের নেপালে প্রবেশ করলো। নেপালের ওয়েস্টের সাইডে, এটা ওয়েস্টের সাইড, এটা ইস্টের সাইড। তো নেপালের ওয়েস্টের সাইডে প্রবাহিত হয়ে আসার পর তারপরে সেটা আমাদের দেখবো যে উত্তরপ্রদেশকে একটু টাচ করে হালকা মতো, তারপরে আমরা মেনলি বিহারে, ওই বিহারের একটা জায়গা পাবো, ছাপড়া নামক জায়গা। এখানে বিহারটা একটু লিখে নি, তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। সবুজ, এটা ধরো বিহার, এটা হচ্ছে বিহার। তো এরকম ভাবে প্রবাহিত হয়ে বিহারে প্রবাহিত হচ্ছে। এবার বিহারের যে ছাপড়া নামক জায়গায় এসে গঙ্গার সাথে জয়েন করে। কোথায়? ছাপড়া নামক, এটা আগেও পড়েছো, মানে আগে আমি বলেছি ক্লাসটা করবে আগের ক্লাসে। ছাপড়া, CHHAPRA, ছাপড়া। এই ছাপড়া নামক স্থানে এসে গঙ্গার সাথে কিন্তু জয়েন করে আমাদের ঘাগরা রিভারটা। তাহলে কি বললাম আর একবার বলে দিই, যে তিব্বতের বা তিবেতের মাপচাচুঙ্গ গ্লেসিয়ার থেকে, মানে গুরলা মানধাতা পিকের মাপচাচুঙ্গ গ্লেসিয়ার থেকে অরিজিনেট হয়ে তারপরে এটা নেপালে প্রবেশ করে, নেপালে ওয়েস্টের সাইডে, তারপরে উত্তরপ্রদেশে কিছুটা প্রবাহিত হয়, উত্তরপ্রদেশকে ক্রস করে তারপরে বিহারে প্রবেশ করছে। এবং বিহারের সমভূমিতে যখনই পদার্পণ করলো আমাদের ঘাগরা রিভারটা, এবং বিহারের ছাপড়া নামক জায়গায় এসে গঙ্গার সাথে কিন্তু জয়েন করলো আমাদের এই ঘাগরা রিভারটা। এবং দেখো যে নেপালে যখন এই রিভারটা, যদি তোমাদের কাছে ম্যাপ থাকে তাহলে দেখতে পাবে ঠিক এরকম জায়গায়, নেপালে ওয়েস্টের দিকে। তো এই নেপালে এই রিভারটার নাম বলা হয় কর্ণালী রিভার,
অর্থাৎ এই ঘাগরা রিভারকে নেপালে কি নামে ডাকা হয়? কর্ণালী রিভার। ঘাগরা রিভারকে নেপালে কি বলা হয়? কর্ণালী। দেখবে এখানে একটা নদী দেখতে পাবে, যদি ম্যাপ থাকে দেখবে এখানটায় কর্ণালী বলে একটা নদী তোমরা নাম পাবে, ম্যাপ যদি সামনে থাকে তোমাদের, কর্ণালী। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ঘাগরা রিভারকে আমাদের নেপালে বলা হচ্ছে কি? কর্ণালী রিভার। খুবই ইম্পর্টেন্ট, নেপালের একটা নদী কর্ণালী রিভার। এবং আমাদের এই ঘাগরা রিভারে তিনটে ট্রিবিউটারি আমাকে খেয়াল রাখতে হবে। ঘাগরা রিভারে তিনটে উপনদীর নাম আমায় কিন্তু মাথায় রাখতে হবে। প্রশ্ন আসে যে এই নদীটা কোন নদীর উপনদী, এরকম ভাবে কিন্তু কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। খুব সাবধানে পড়তে হবে কিন্তু নদীগুলো, এবং ঠিকঠাক ভাবে কিরকম ভাবে কোন স্টেট দিয়ে আসছে এগুলো কিন্তু খুব পরিষ্কার রাখতে হবে একদম, কোন স্টেটকে টাচ করছে এই বিষয়গুলো। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন ওই যে নেপালের ওয়েস্টের দিক থেকে প্রবেশ হ্যাঁ, করে তারপরে ওই পরের একটুখানি নেপালের বুঝিয়ে ওয়েস্টের দেবেন। দিকে প্রবাহিত হয়ে তারপর উত্তরপ্রদেশে প্রবেশ করছে আমাদের নদীটা। উত্তরপ্রদেশের পর তারপরে বিহারে প্রবেশ করছে আমাদের, দেখবে উত্তরপ্রদেশ, তারপরে এই সাইডে বিহার, বিহারে আসছে, তারপরে বিহারে এসে বিহারে দেখো এই এই রিজিয়নটা কিন্তু বিহার। এই যে আমি একটু হলুদ দিয়ে দিই তাহলে বুঝতে পারবে, কারণ উত্তরপ্রদেশ বিহার হয়তো তোমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হলুদটা হচ্ছে বিহার, সমভূমি, বিহারের সমভূমি, এটা হচ্ছে বিহার। আর এই পার্টটা ছিল আমাদের উত্তরপ্রদেশ, এই পার্টটা। এখানে তো একবারে ঠিকঠাক হচ্ছে না, তোমার তাও বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহার, এই দুটো স্টেটে আমার খুব দরকার। আর এই পার্টটা হচ্ছে আমাদের নেপাল। নেপাল এই যে এটা, এটা হচ্ছে নেপাল, নেপাল কান্ট্রি। তো যখন আমাদের ঘাগরা রিভারটা এই তিবেত রিজিয়ন থেকে অরিজিনেট হলো, তিবেতের যে গুরলা মান্দাতা পিকের মাপচা চুঙ্গ গ্লেসিয়ার, এই যে এখান থেকে অরিজিনেট হয়ে আসছে, তখন সেটা নেপালে প্রবেশ করলো। এই যে নেপালে, এই নেপালে এই নদীটাকে বলা হয় কি? কর্ণালী রিভার বলা হয়। দেখবে ম্যাপে লেখা আছে কর্ণালী রিভার। যদি বলে নেপালে কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কোন দিক বলবে? এটা ওয়েস্ট সাইড, এটা ইস্ট সাইড নেপাল। তাহলে নেপালে একদম ওয়েস্টের দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের ঘাগরা রিভারটা, এবং এই ঘাগরা রিভারকে নেপালে কর্ণালী রিভার বলা হয়, কর্ণালী রিভার। তারপর সেটা উত্তরপ্রদেশে প্রবেশ করে। উত্তরপ্রদেশের পরে দেখবে উত্তরপ্রদেশের তারপরে ডান দিকে কি? বিহার। তারপরে এটা বিহারের সমভূমিতে প্রবেশ করছে আমাদের ঘাগরা রিভারটা, এবং বিহারে প্রবেশ করে ছাপড়া নামক একটা জায়গা পাবো, সেখানে গিয়ে গঙ্গার সাথে জয়েন করে। বোঝা গেল তো? এই এই তিনটে কথা মাথায় রাখতে হবে। এবং এই নেপালে এটাকে কর্ণালী রিভার কিন্তু বলা আছে, ঘাগরা রিভার। আর ঘাগরার টোটাল লেন্থ যদি বলা হয় 1080 কিলোমিটার মতো লেন্থ পায়। টোটাল লেন্থ কত? 1080 কিলোমিটার। দরকার হলে লেন্থ গুলো একটা পেজে লিখবে, যেমন যারা হিমালয়া কমপ্লিট করেছো, হিমালয়া যেমন বিভিন্ন পিক গুলো পেয়েছিলে, পিক গুলো যেমন আমি বলেছিলাম একটা পেজে লিখবে, দিয়ে একদম দেওয়ালে টাঙিয়ে রাখবে দরকার হলে। সেরকমই যখন আমাদের রিভারটা হয়ে যাবে, প্রত্যেকটা রিভারের এই লেন্থ গুলো একটা পেজে লিখে, একটাই পেজে লিখবে, একটা পেজে লিখতে হবে তোমাকে ছোট ছোট করে, দিয়ে সেটা যেন দেওয়ালে টাঙিয়ে রাখবে। স্যার আপনার কথা খুব ব্রেক করছে। সবারই কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, এরকম কেটে কেটে আসছে কথা। আচ্ছা, এখনো খুব প্রবলেম হচ্ছে? না এখন হয়নি। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রবলেম হলে আমাকে একটু বলবি, তাহলে আমাকে আমার রিজয়েন করতে হবে। দিলে ঘাগরা রিভার, এবং ঘাগরা রিভারের লেন্থ আমরা দেখলাম 1080 কিলোমিটার। এবার এই ঘাগরা আমার হ্যাঁ, বলো। স্যার আমার প্রবলেমটা আবার আসছে। সবারই কি প্রবলেম হচ্ছে? স্যার আবার খুব ব্রেক করছে, কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ স্যার। ব্রেক করছে। থামো থামো, স্যার আটকে যাচ্ছে, সাউন্ডটা আটকে যাচ্ছে। এক এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি একটু রিজয়েন করি। হ্যাঁ,
ইন্টারনেটের খুব সমস্যা হচ্ছে কদিন থেকে। শোনা যাচ্ছে কি কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। মোবাইলও ঠিকঠাক মতো চলে না। 5G লেখা দেখাচ্ছে মোবাইলে, ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ইন্টারনেট চলে না ঠিকঠাক মতো। অনলাইনে স্টুডেন্ট গুলো একদিন অফলাইনে এসে পরীক্ষা দিয়ে যাও, দেখবে পড়ার প্রতি আরো আগ্রহ বাড়বে। স্যার হ্যাঁ, পরীক্ষার কথাই ভাবছিলাম, কিন্তু আমি তো যেতে পারবো না। কবে পরীক্ষা নেবেন স্যার? একদিন তো কষ্ট করে পরীক্ষা দিতে আসতে হবে। পরীক্ষা যদি অফলাইনে যদি অন্য পরীক্ষা হয়, এক্সাম গভর্নমেন্টে, তখন তো আমরা দিয়ে যাই। সেটা সিরিয়াস ভাবে সেটা একদিন জানি। এসে দিলেই হয়। তাহলে পড়ার প্রতি একটা ফ্লো আবার বাড়বে এগুলো যদি আমরা করি। হ্যাঁ, কবে পরীক্ষাটা নেবেন? হ্যাঁ, সবাই তোমরা বলো, সবাই যদি বলে তবেই তো আমাকে আয়োজন করতে হবে পরীক্ষা, না? দেখলাম কেউ আসছে না, দুজন ছাড়া, তাহলে তো আর হবে না। আমাদের সিরিয়াস আমি হতে লিখলে হবে। পারমিতা দেবো, আর কেউ দিক না দিক স্যার। ওদের জন্য আমরা কেন পিছিয়ে পড়বো? ওরা তো ক্লাস না করেই না, না। অফলাইনের কথা বলছি, অফলাইন। আপনি অনলাইনে আমাদের ব্যবস্থা করুন। আর তো ক্লাস কেউ করে না, তাদের জন্য আমরা তো পিছিয়ে পড়ছি। আমরা কেন সাফার করবো তাদের জন্য? অনলাইনে তো এক্সাম নেওয়া যায়, আমি অফলাইনের কথা বলছি। হ্যাঁ স্যার, আমাদের আমি আজকে বলবো ভাবছিলাম, আমাদের এক্সামটা বলুন কবে নেবেন এবং কি কি সাবজেক্ট নেবেন, কতটা নেবেন? ঠিক আছে, আমি কাল জানিয়ে দেবো। আমাকে তো ওটা নিয়ে ভাবতে হবে, চ্যাপ্টার গুলো তো হ্যাঁ লিস্ট স্যার। বানাতে হবে। আর তোমাদের একটা পড়া দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দুখানা চ্যাপ্টার, 3টে 3টে চ্যাপ্টার, ওটার হয়ে পরীক্ষা গেছে। দেবো বলেছি। ওটা রেডি হয়ে গেছে আমাদের। তাহলে কি বলছিলাম, ট্রিবিউটারি। সমস্যা তো ওটা, একটা গুদামে 10টা আলু থাকলে একটা পচা আলু থাকলেই প্রবলেম। এতবার বলা হচ্ছে সিরিয়াস হও, নাহলে গ্রুপ থেকে বেরিয়ে যাও। ট্রিবিউটারি, তাহলে আমরা এখানে 3টে ট্রিবিউটারি কথা আমাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ঘাগরা ট্রিবিউটারি, কারণ এখান থেকে প্রশ্ন আসে। কি কি? একটা হচ্ছে সারদা, সারদা নারদা কিন্তু না, সারদা, SARDA। আর 2 নম্বর সরজু, SARYU দেয় স্পেলিং, অথবা SARJU দেয় সরজু, যে কোনো একটা থাকতে হবে স্পেলিং, দুটো লিখে দিলাম। আর একটা থাকে যেটা রাপ্তি রিভার। তো এই 3টে নদীর নাম আমাকে মাথায় রাখতে হবে, যেখান থেকে প্রশ্ন হয়, যেগুলো ঘাগরা নদীর উপনদী। রাপ্তি কার উপনদী? ঘাগরার। সরজু কার? ঘাগরার। সারদা কার? ঘাগরার। এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাকে পড়তে হবে। এই সারদা যেটা বললাম, এই সারদা নদীটা না নেপালে, একে কালীগঙ্গা বলা হয়। কি বললাম? নেপালে যেমন আমরা ঘাগরাকে নেপালে কর্ণালী রিভার বলা হয়, ঠিক তেমনি সারদাকে নেপালে কি বলা হয়? কালীগঙ্গা। কালীগঙ্গা, দেখো সব গন্ডগোল যেন হয়ে যায় না, রামগঙ্গা, কালীগঙ্গা, ঋষিগঙ্গা। এটাকে সারদাকে কি বলা হয়? কালীগঙ্গা বলা হয় নেপালে। এবং এই সারদা যেটা আমাদের নেপাল এবং ভারতের বর্ডার বরাবর প্রবাহিত হয়, আমাদের নেপাল এবং ভারতের বর্ডার বরাবর প্রবাহিত হয় এই সারদা রিভারটা। ওটা অতটা ইম্পর্টেন্ট না, তো মাথায় রাখবো যে সারদাকে নেপালে কালীগঙ্গা কিন্তু বলা হয়। আর সরজু থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যেটা উত্তরপ্রদেশের, আমাদের যে উত্তরপ্রদেশের একটা শহর পাই না আমরা, কি শহর বলতো? অযোধ্যা। যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, সেটা কিন্তু সরজু। এই সরজু নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। অযোধ্যা উত্তরপ্রদেশের একটা শহর আমরা পাই, স্যার, সেটা। ওটা সরয়ু নদী তো ওটা। হ্যাঁ হ্যাঁ সরযু আর সূর্য কি সেম? হ্যাঁ, এটা তো সরোজি স্যার। ওটা কি নামটা আসছে তাই তো? এটা বাংলা আমরা সরোজি করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বাংলা ইংলিশের এটা গন্ডগোল।
বাংলা ইংলিশের গন্ডগোল। তাহলে উত্তরপ্রদেশের অযোধ্যা, এটার কিন্তু প্রশ্ন আসে যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। সারদা থেকে প্রশ্ন অতটা আসে না, মানে নেপালে কালীগঙ্গা বলা হয়, ওটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এটা কিন্তু প্রশ্ন আছে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। আর আমাদের ঘাগরা টোটাল লেন্থ হচ্ছে 1080 কিলোমিটার, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এবং ঘাগরা হচ্ছে আমাদের গঙ্গার সেকেন্ড ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, ফার্স্ট যদি বলা হয় সেটা কিন্তু যমুনা। তাহলে তিনটে হলো, তাই তো, লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি। এবার নেক্সট লিখি হ্যাঁ স্যার। 4 নম্বর। 4 নম্বর এবার লিখি গন্ডক। এখানে লেখা আছে, একটা পেজে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্যার কালীগঙ্গাটা আপনি নেপাল আর কিসের বর্ডার বললেন? কালীগঞ্জ সারদা, যেটা নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার বরাবর প্রবাহিত হয়, এই যে নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার বরাবর সারদা। ওটা সারদা। এবার চলে আসি 4 নম্বর, গন্ডক। গন্ডক পর্বত, আবার বুড়ি গন্ডক। দেখো এই সিকোয়েন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে। ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু যাচ্ছি, প্রথমে কি পেলাম আমরা, রামগঙ্গা পেলাম, তারপরে কি পেয়েছি আমরা, গোমতী, তারপরে আমরা কি পেলাম, ঘাগরা। তো এই সিকোয়েন্সটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা কি পাবো, গন্ডক। তো এই গন্ডক, এটা কোথায় থেকে অরিজিনেট হয়, কোথায় থেকে উৎপত্তি হয় গন্ডক রিভারটা, সেটা নেপাল তিব্বতের যে বর্ডার, এই নেপাল তিব্বতের যে বর্ডার, নেপাল এবং তিব্বতের যে বর্ডার, সেখান থেকে অরিজিনেট হয় গন্ডক রিভারটা। তাহলে অরিজিনেট হয় কোথায় থেকে, খেয়াল রাখতে হবে, নেপাল তিব্বত এর বর্ডার, নেপাল তিব্বতের বর্ডার বরাবর আমাদের অরিজিনেট হয়, সেটা হচ্ছে আমাদের গন্ডক রিভারটা। এবং এটিও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরে আমরা দেখব যে এটা বিহারের সমভূমিতে প্রবেশ করে, এবং বিহারের একটা জায়গা পাবো যে সোনপুর বলে একটা জায়গা পাবো, সেখানে কিন্তু গঙ্গার সাথে জয়েন করে। ধরো আমি ধরে নিলাম যে এখান থেকে অরিজিনেট হলো, ভালো করে তাকাও একটু, আমি যখন দেখাচ্ছি নদীটা অন্য কালি দিয়ে দেখা, তাহলে বুঝতে পারবে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ধরো এটা গন্ডক, তো নেপাল তিবেত বর্ডার বরাবর আমাদের গন্ডক রিভারটা অরিজিনেট হলো। তারপরে সেটা বিহারে এসে বিহারের সমভূমিতে পদার্পণ করলো। তবে বিহারের সমভূমিতে এসে আমরা বিহারের এখানে একটা জায়গা পাবো, সেটা হচ্ছে আমাদের সোনপুর বলে একটা জায়গা পাবো বিহারের। জায়গাটার নাম কি, সোনপুর, বিহারে। এই বিহারের সোনপুর নামক জায়গায় এসে গঙ্গার সাথে কিন্তু জয়েন করে। বিহারের সোনপুর নামক জায়গায়, সোনপুর, বিহারের সোনপুর নামক জায়গায় এসে গঙ্গার সাথে জয়েন করে। তাহলে কি বললাম, গন্ডক রিভারটা যেটা নেপাল তিবেত বর্ডার বরাবর অরিজিনেট হয়, তারপরে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপরে বিহারের সমভূমিতে পদার্পণ করে, এবং বিহারের সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আমরা দেখব যে বিহারের সোনপুর বলে একটা জায়গা রয়েছে, সেই সোনপুর জায়গার কাছে এটা কিন্তু গঙ্গার সাথে জয়েন করে। এবং এই রিভারটা যখন নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন এই রিভারটাকে নেপালে বলা হয় নারায়ণী রিভার। নারায়ণী রিভার, এটাও দেখবে ম্যাপে দেখতে পাবে, নারায়ণী রিভার। তাহলে আমাদের গন্ডক রিভারটা নেপালে কি নামে পরিচিত, নারায়ণী রিভার নামে পরিচিত, এটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এবং গন্ডকের টোটাল লেন্থ সেটা হচ্ছে 814 কিলোমিটার মতো পাই, 814 কিলোমিটার মতো কিন্তু পাই। তাহলে এগুলো আমরা গন্ডক সম্পর্কে কিন্তু খেয়াল রাখবো। গন্ডক কি কি পড়বো, কোথায় থেকে উৎপত্তি হচ্ছে, নেপাল তিবেত বর্ডার থেকে, তারপরে নেপালে প্রবেশ করছে, নেপালে এটাকে নারায়ণী রিভার বলা হয়, তারপরে বিহারে প্রবেশ করে এবং বিহারে গিয়ে বিহারের সোনপুর নামক জায়গায় গঙ্গার সাথে জয়েন করে। লেন্থ পড়লাম 814 কিলোমিটার, হয়ে গেল।
গন্ডক। এবং এর সাথেই আরেকটা রিভার পড়বো বুড়িগন্ডক, এখানে দেখাই বুড়িগন্ডক। পাঁচ নম্বর বুড়িগন্ডক। বুড়িগন্ডক এটা কোথায় থেকে অরিজিনেট হয়? এটা ইন্দো নেপাল বর্ডার থেকে, এরকম জায়গা থেকে ধরো অরিজিনেট হচ্ছে, ইন্দো নেপাল বর্ডার থেকে, এরকম ইন্দো নেপাল বর্ডার থেকে অরিজিনেট হয়ে আসছে বুড়িগন্ডক রিভারটা। তাহলে গন্ডক যদি বলা হয় তাহলে আমরা পড়বো নেপাল তিবেত বর্ডার, আর বুড়িগন্ডক যদি বলা হয় ইন্দো নেপাল বর্ডার বরাবর আমাদের অরিজিনেট হচ্ছে বুড়িগন্ডক। এবং তারপরে সেটা আমরা দেখতেই পাচ্ছি বিহারের মধ্য দিয়ে প্রবেশ করছে, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বিহারের এরকম একটা জায়গা পাবো, এখানে মুঙ্গের বলে দেখবে একটা জায়গা পাবে, মুঙ্গেরের অপোজিটে মানে এরকম জায়গা একটা শহর পাবে বিহারের, সেটা হচ্ছে মুঙ্গের। এই মুঙ্গের শহরের অপোজিটে আমরা দেখবো গঙ্গার সাথে জয়েন করে, তাহলে অপোজিট অফ মুঙ্গের, অপোজিট অফ মুঙ্গের, এই মুঙ্গের যে জায়গাটা রয়েছে বিহারের, এই মুঙ্গের জায়গার অপোজিটে আমরা দেখবো সেটা গঙ্গার সাথে কিন্তু জয়েন করে আমাদের বুড়িগন্ডক রিভারটা, মুঙ্গেরের অপোজিটে, মুঙ্গের শহরের অপোজিটে। টোটাল লেন্থ পাবো অল্পই পাবো, সামান্য 320 কিলোমিটার মতো পাবো লেন্থ। এই হচ্ছে বুড়িগন্ডক। তাহলে গন্ডক আর বুড়িগন্ডক নাম দুটো দেখো সেম প্রায়। গন্ডক যদি বলা হয় তাহলে আমাদের আনসার কি হবে? নেপাল তিবেত বর্ডার বরাবর। আর বুড়িগন্ডক যদি বলা হয় তাহলে আমাদের আনসার হবে ইন্দো নেপাল বর্ডার বরাবর। আর এটা কোথায়? বিহারের সোনপুর নামক স্থানে এসে গঙ্গার সাথে জয়েন করে। আর যদি বুড়িগন্ডক বলা হয় তাহলে মুঙ্গেরের, বিহারের যে মুঙ্গের নামক জায়গা পাই তার অপোজিটে এসে আমরা দেখবো গঙ্গার সাথে জয়েন করে। এর লেন্থ আমরা পেলাম 814 কিলোমিটার মতো, আর এর লেন্থ 320 কিলোমিটার। কারণ দেখছি ডিস্টেন্সটা অনেকটা, তো এ কোথায় থেকে অরিজিনেট হচ্ছে আর এ কোথায় থেকে অরিজিনেট হচ্ছে, তো এগুলো আমাদের কিন্তু বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই গেল আমাদের লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, আরো দুখানা আছে। কোশি, কোশি সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন এক্সট্রা জিনিস পড়তে হবে। কারণ কোশি, আমরা যেমন দামোদর, যেমন দামোদরকে যেমন বলা হয় বাংলার দুঃখ, মানে দামোদরে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুঃখ বলা হয়, সরো অফ বেঙ্গল বলা হয় দামোদরকে, সেরকমই এই কোশিকে সরো অফ বিহার বলা হয়। বিহারের দুঃখ হচ্ছে কোশি রিভার। এবং সেই কোশি রিভার সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন আমাকে পড়তে হবে। এবং সেখানে দেখবো যে বিহারকে দুঃখের মানে ওই যে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করা হয়, সেগুলো আমরা পড়বো। যেটা নেপালে বাঁধ নির্মাণ করা হয় সেগুলো আমাদের দেখতে হবে। কোশিকে জলের সাপ্লাই কে বেশি দেয় সেটাও আমাদের দেখতে হবে। এবং যেটা নেপালের সপ্তকোশি নামে পরিচিত, সাতখানা রিভার নিয়ে আমাদের কোশি রিভারটা অ্যাকচুয়ালি তৈরি। সেই সাতখানা রিভারের নামগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আস্তে আস্তে। তারপরে আমরা পড়বো মহানন্দা। মহানন্দা রিভারটা আমরা পড়বো, মহানন্দা যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই মহানন্দা রিভারটা। এবং মহানন্দা যেটা তোমরা ম্যাপ দেখলে দেখতে পাবে মহানন্দা রিভারটা। মন্দাকিনী আলাদা, মহানদী মহানন্দা আলাদা। তো এই মহানন্দা যেটা আমরা পড়বো, যেটা লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, যেটা গঙ্গা। তো তারপরে আমাদের লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি কিন্তু কমপ্লিট হবে। টোটাল 7খানা লেফট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, আজকে আমরা 5খানা পড়লাম, বাকি দিন আরো 2খানা পড়বো। তার সাথে সাথে আরো পড়তে হবে। গঙ্গা এখানেই শেষ নয়, কারণ গঙ্গা নামটাও যেমন আমাদের কাছে অনেকটা ইমোশনাল প্লাস বড়, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে। তো গঙ্গা সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন আমাকে জানতে হবে, কারণ গঙ্গা বললেই মানে একটা ব্যারেজের বা একটা বাঁধের কথা আমাদের মাথায় চলে আসে, যেটা ফারাক্কা ব্যারেজ। সেই ফারাক্কা ব্যারেজ সম্পর্কে একটা ইনফরমেশন, কিছু কিছু ইনফরমেশন আমাকে জানতে হবে। আবার গঙ্গা বললে আর একটা জিনিস আমাদের মাথায় চলে আসে, সেটা হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবন সম্পর্কেও আমরা কিছু ইনফরমেশন জানবো, যেমন ব্যারেজ সম্পর্কেও জানবো, এবং কেন ব্যারেজ দেওয়া হলো এখানটায়, ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হলো সেটাও দেখবো। এবং ফারাক্কা ব্যারেজ করেও যেটার জন্য ফারাক্কা ব্যারেজ করা হয় সেটার সমাধান কি হয়েছে ফারাক্কা ব্যারেজ করে, সেটাও আমাদের দেখতে হবে। সেটা নিয়েও আমরা আলোচনা করব। কখানা গেট আছে সেগুলো আমরা আলোচনা করব।
ফারাক্কা ব্যারেজের ওপর কোন ন্যাশনাল হাইওয়ে যায় সেটাও আমরা দেখব, এবং সুন্দরবন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন পড়তে হবে, এবং সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কবে ঘোষণা করা হয়, সেগুলো নিয়েও, রামসার সাইট, এগুলো নিয়েও আমরা কিছু কিছু আলোচনা করব। তারপরে আমরা দেখব যে গঙ্গা রিভারের ওপর যে ন্যাশনাল ওয়াটার ওয়ে মানে যে জলপথ যেটাকে আমরা বলি, সেই ন্যাশনাল ওয়াটার ওয়ে কবে তৈরি হয় ফার্স্ট, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং গঙ্গাকে দূষণ মুক্ত করার যে বিভিন্ন ব্যবস্থা আমাদের করা হয়েছিল সেগুলো আমরা পড়বো, নামামি গঙ্গা এরকম নাম সব চলে আসবে, আমরা আস্তে আস্তে পড়বো। তারপরে অ্যাকচুয়ালি গঙ্গাটা কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু হবে। গঙ্গা এখানেই শেষ নয়, গঙ্গা সম্পর্কে আমাদের এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা ইন্ডাস নিয়ে আলোচনা করব। বোঝা গেল? স্যার বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার ওই যেটা বললেন না মানে সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে মানে ওই বিভিন্ন রকম যে ডিফারেন্সটা আছে না, ওটা একটু যখন করাবেন একটু বলে দেবেন। হ্যাঁ, স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক কি জিনিস, বায়োস্ফিয়ার রিজার্ভ কি জিনিস, এগুলো অবশ্যই বলে দেব। আর স্যাংচুয়ারির সাথে। হ্যাঁ, স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক কেন বলা হয়, রামসার সাইট কেন বলা হয়, বলো, এখনই বলো না। রামসার সাইটটা জলাভূমি, যেটা ইরান মানে ইরানের প্রথম ওটা করেছিল 1971 সালে, মানে বিশেষ জলাভূমিগুলোকে ওরা